নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মেয়েটা শুধু শুধু কাঁদে। সূর্য। অরুর কথায় যেন আকাশ থেকে পড়ল সায়র। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বললে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে, কোথায়, কখন? অরু ঠোঁট উল্টে ভাবলেশিনী কণ্ঠে জানালো, এই তো আপার বিয়ের 2-3 দিন পরেই আকদ হবে। পরবর্তীতে পড়াশুনো শেষ হলে তুলে দেয়া হবে। সায়রের গলাটা ধরে এসেছে। অরুর কথার পাছে ও আর দ্বিতীয় প্রশ্নটা করে উঠতে পারল না সাহস দেখিয়ে। কেমন যেন পুরো দুনিয়া দুলছে ওর চোখের সামনে। তাই অরুও আর দাঁড়ালো না, জুতোটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে। অন্দরমহলের ভেতর প্রবেশ করে সিঁড়ি ছাপিয়ে দোতলায় করিডোরে পা রাখতেই থমকে গেল অরু। পা দুটো আটকে রইল সেখানেই। দক্ষিণের বাতাসে দোদুলমান জানালার দিকে মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানে শটান হয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, তবে অরুর তাকে চিনতে অসুবিধে হলো না খুব একটা। তাই খুব বেশি না চিন্তা করে সহসা এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ডেকে উঠল অরু। অমিত ভাই। অমিতের বন্ধুত্ব সুলভ আচরণে বরাবরই বিমোহিত অরু। কখনো এমন কোনো ঘটনা কিংবা আচরণ ওর নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে হবে কিংবা ঘৃণ্য নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে কৃতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়ে চলছে অরু। কিন্তু আজ তো সে বাড়ি বয়ে এসেছে, তার উপর বহুদিনের অসুস্থতা ছাপিয়ে একটুখানি সুস্থ হয়েছে লোকটা। সেই সুবাদে অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল অরু। অমিত ঘুরে তাকালে অরু আন্তরিক হেসে শুধালো, অমিত ভাই এখন ঠিক আছেন? পায়ের কি অবস্থা? অরুর প্রশ্নে এক টুকরো হাসি ঠোঁটের আগায় খেলা করে গেল অমিতেরও। অতপর হেসেই জবাব দিল অমিত। অমিতের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ হলো না অরুর। তার আগেই ওর চোখ চলে গেল দমকা হাওয়ায় নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করে অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোম নিয়ে এসে লম্বা চুলগুলোকে কাঁধের একপাশে রেখে জানালার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোম জ্বালাতে জ্বালাতে ওরু আর খেয়ালই করেনি অমিত এখনো আছে না চলে গিয়েছে। চুল সরানোর দরুন মোমের নরম আলোটুকু ঠিকরে পড়েছে অরুর ধপধপে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গার এই ব্লাউজের গলাটা বেশ বড়, এতই বড় যে কৃতিকের হলুদ লাগানো অংশ স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ আকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই চোখ আটকে গেল অমিতের। লোভাতুর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই একই জায়গাতে। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসিত কিংবা দুশ্চরিত্র মনোভাব কোনো কালেই ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিজেই সহধর্মিণী, নিজেই অর্ধাঙ্গিনী বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছে আড়ালে আবডালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষ সত্তাটা কোথায় যেন যাচ্ছে ক্রমশ। অমিতের নির্লজ্জের মতো অরুর দিকে তাকিয়ে আছে আর শুষ্ক ঢোক গিলছে বারে বারে। শুধু ভাবছে অরুর ওই নরম তুলতুলে শরীর অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে হতে পারে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত ঘোরে বিভোর, সেই ঘোরের মাঝে হুট করে কপাল কুঁচকে গেল ওর। অস্ফুটেই অমিত অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে। অমিতের হাতটা অরুর পিঠ ছুঁই ছুঁই হয়তোবা মেগা সেন্টিমিটার দূরত্ব এখনো অবশিষ্ট, আবার তার কমও হতে পারে। ঠিক তখনই হুট করে একদম আকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছোঁ মেরে ওর হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ। আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতেই অরুর থেকে চোখ সরিয়ে হাতের চাপের ওপর কবজিটা ভাঙার জন্য উদ্যত হওয়া লোকটাকে দেখার উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করল অমিত।
পিঠের উপর অচেনা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে সিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে ছেড়ে দিল অরু। তারপর হকচকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অজানা ভয়ে হৃদয় নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অরু। দেখল ওরির সামনের অমিতের কবজিটা চেপে ধরে চুল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃতিক। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমের জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনও ব্ল্যাক স্যুট, এক হাতে কিছু ফাইল। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতোই হুড় করে আগুনের লেলিহান জ্বলে উঠছে ওর সমগ্র মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলে সামলালো ও। কয়েক মুহূর্ত বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন ছুড়ল অমিতকে। কি করছিলে তুমি এখানে? অতিথিরা তো সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথার পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল। অরুর দিকে তাকিয়ে ফিকে হাসল অমিত। পরক্ষণে কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলে, অপ্রস্তুত ভঙ্গিতে কথাটুকু শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করে অমিত। অমিত চলে গিয়েছে কি যায়নি, নিজের ঘাড় ফুটিয়ে অরুর সামনে এসে কোনোরূপ কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চর বসালো কৃতিক। চরটা এতই জোরে ছিল যে অরুর চুলের পাঞ্চ ক্লিপটা ছিটকে পড়ল অতুলে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাপা গলায় কাইকুই করে অরু বলে, আমি এই চুপ, শাট ইওর ফাকিং মাউথ। কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে আরেক দফা কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর তো কোনো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে তো। কিন্তু কৃতিক বুঝল না, উল্টো অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, ওই বাস্টারটা তোর শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে। আমি তো তোকে আজ মেরে ফেলবো অরু। তুই জানতিস আমি কতটা খারাপ, তাহলে কলিজায় এত সাহস কোথা থেকে এলো? হাউ ফাকিং ডেয়ার ইউ টু টক উইথ সামওয়ান লাইক অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। অরু ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয়ে তটস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ন্তর না পেয়ে ফোপাতে ফোপাতে চোখের জল ফেলছে মেয়েটা। হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিত এমন একটা কাজ করে বসলো। কৃতিক দমল না, একইভাবে অরুর গালটা চেপে ধরে বলল, আমি জানি তুই কিচ্ছু করিসনি, তুই বুঝতেও পারিসনি এমন কিছু হবে, কিন্তু তুই অন্যায় করেছিস অরু, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি, আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয়, বলিনি? বল, আনসার মি। রাগে আক্ষেপে অরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞাসা করলো কৃতিক। অরুর কান্নার আওয়াজ জোরালো হলো। কৃতিক তীব্র রাগে অরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার আর ফাইলগুলো করিডোরের মেঝেতে ছুঁড়ে মারল। পুরো অন্দরমহল খা খা করছে। এদিকে একটা কাক পক্ষীও নেই। বাইরে সবার আনন্দ উল্লাসের শোরগোল শোনা যাচ্ছে। হয়তো বিয়ে সম্পন্ন হয়েছে, এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পন্ন হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে ওরকে ওর রুমে আটকে রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে নিজের সফেদ রঙের শার্টের হাতাটা গোটাতে গোটাতে নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে ওরকে উদ্দেশ্য করে তির্যক কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে, এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকি স্টিক সমেত নিচে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞাসা করলো, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো কিছু খেয়াল না করেই তিনি বললেন,
কৃতিক আর দাঁড়ালো না সেখানে, বড় পা ফেলে বাইকে নিয়ে সোজা বেরিয়ে পড়ল কৃতিক কুঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনাটা খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, সায়র, ওকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব সায়র আর ঘটনা বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবেই ওরাও বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্না মাখা রাত, অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিকের। মহল্লা ছাড়ানোর আগেই অমিতের সাদা টয়োটা গাড়িটা ধরে ফেলল ও। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করেই একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড করালো বাইক। মাথার হেলমেটটা খুলে বাইকের পেছনে থেকে হকি স্টিক নিয়ে গাড়ির জানালায় কড়া নাড়তেই জানালার কাঁচ নামালো অমিত। জানালার কাঁচ নামাতেই কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতবাক চাহনি নিক্ষেপ করে অমিত বলে ওঠে, আই এম সরি অমিত। অমিত কিছু না ভেবেই ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাতের হকি স্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল। কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয়, সরাসরি অমিতকে হকি স্টিক দিয়ে আক্রমণ করে বসল কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আছড়ে পড়তেই কিছুটা টলে পড়ল অমিত, কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। যথেষ্ট বলবান পুরুষ অমিত। কিছুদিন আগের অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটাও দুর্বল নয় যে কৃতিকের হকি স্টিকের প্রহারের বিপরীতে ও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে। এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতের খুশি ছাড়ল কৃতিকের নাক বরাবর। তৎক্ষণাৎ নাক ফেটে রক্ত বেরিয়ে এলো ওর। কৃতিক সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি, না হলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। কথাটা আওড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে উঠে বলল। কৃতিক অমিতকে পুনরায় হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি অমিত, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছ। জানতে চাও সেটা কি? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে এক রাশ কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আজ যে মেয়েটার দিকে তুমি নোংরা চোখে তাকিয়েছিলে, যার শরীরের লালসা করে হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করা বউ, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন শি ইজ মাই এভরিথিং, বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এই তাহলে কৃতিকের রাগের কারণ? কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে অরুর মা কৃতিকেরও সৎ মা, তাহলে সৎ বোন কি করে বউ হয়? ও এম জি, ইটস আ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয়ই এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঠোক গিলছে দেখে কৃতিক পুনরায় বলে, আগেরবার সতর্কবার্তা হিসেবে শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরেও ক্রমাগত একই ভুল করে গিয়েছো তুমি অমিত। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্র অমিত হতবিহ্বল হয়ে পড়ে। মনে মনে ভাবে আগেরবারও অরুর ব্যাপারে কথা বলে যাওয়ার সময়ই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়েছিল ওকে। আর এখনও নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকি স্টিক দিয়ে প্রহার করতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে সায়র অর্ণব দুজনে মিলে তাড়াহুড়ো করে ধরে ফেলল হকি স্টিকটা। সেই সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল উগ্র মেজাজি কৃতিককেও। অন্তর্মহল এখনও নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। হয়তো এখনও সবাই বাইরে স্টেজের ওখানে বরকনে নিয়ে মেতে আছে, অথচ ওরও এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ গুজে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জ্বলে যাচ্ছে।
মনে হচ্ছে হাঁ করলেও ব্যথায় টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগেই হাত উঠে যায় শরীরে, যা ওরও প্রচণ্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওইসব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ। কিন্তু আজ না চাইতেও সেই একই কাজ করলো ও। আর অমিত, যে মানুষটাকে ওরু চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। ছি, ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে অরুর। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে ভালো হতো। তার ওপর নিচে আপা কী করছে কে জানে। অরুর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনার ছেদ ঘটল কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতে ছকছকে লাইটের আলোয় অরু দেখল ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এহেন অবস্থা দেখে ওরও উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করলো না তীব্র অভিমানে। কৃতিক কোনো কিছু জিজ্ঞেস করার ফুরসতও দিল না। এগিয়ে এসে ওর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে। অতঃপর কোলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বেরিয়ে বিয়ের আসরে। বিয়ে বাড়িতে তখনও ওদের দুজনকে খুব একটা খেয়াল করেনি কেউ, কিন্তু যখন কৃতিক অরুকে টেনে এনে সবার মাঝে দাঁড় করিয়ে ওর সমগ্র মুখমণ্ডলটা চুমুতে চুমুতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলার মাটি কেঁপে উঠল উপস্থিত সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার সামনে মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান্ট কৃতিক অরুর সমস্ত মুখে টুকরো টুকরো চুমু খেয়ে তবেই থামল। ওদিকে আজমেরি শেখের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অনু প্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক অরুকে দেখায় ব্যতিগ্রস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি। চারিদিকের জোড়া জোড়া কৌতূহলী আর সন্দিহান চোখগুলো এড়াতে নিজের চোখ দুটোই খিচিয়ে বন্ধ করে মাথাটা নুয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকালো, তারপর শক্ত গলায় বলল, মাথা উঁচু করো অরু, রাইট নাও। চারিপাশের সকলের এখনও কিংকর্তব্য বিমূঢ়। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ইটস আ বিগেস্ট মিস্টেক কি আমি সবাইকে জানিয়ে শুনিয়ে ধুমধাম করে বিয়ে করতে পারিনি। বাট আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ এ ওয়াইফ। আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিতা স্ত্রী, মিসেস জায়ান কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি সেটাও ক্লিয়ার করছি। আমার স্ত্রী আমারই সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও। আশা করছি আমাদের সম্পর্ক নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই এখন আর। যদি থেকে থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ যে কে কখনো সোসাইটির ধার ধারে না, নেভার এভার। এক নাগাড়ে কথা শেষ করে গেল। কিছুটা খাদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, থ্যাঙ্কস ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম গাইজ, নাও ইউ ক্যান এনজয় দ্য ওয়েডিং পার্টি। শেষ বাক্যটার ইতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখেই হনহনিয়ে ভেতরে চলে গেল কৃতিক। আজ বোধহয় আর অরুর উপর থেকে রাগ কমবে না ওর। চন্দ্রদীপ্ত মধ্যরাত। রূপোর থালার মতো চারটা তির্যক রূপলি আলোতে ভুবন ভরিয়ে তুলছে। তারপরেও ঈশান কোণে কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলে ওরা বিদ্যুতের ঝলকানি আর চারিদিকের তীব্র হিমেল হাওয়ায় মনে হচ্ছে শেষ রাতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে প্রকৃতি। প্রত্যয়দের বাড়িটা কৃতিককুঞ্জের তুলনায় কুঁড়ে ঘরই বলা চলে। ছোট মতো একটা দোতলা বাড়ি, নিচতলায় বসার ঘর, রান্নাঘর আর অতিথিদের জন্য গেস্ট রুম, আর ওপরতলায় প্রত্যয়ের আপু আম্মু আর বড় আপুর শোবার ঘর। যদিও বা বড় আপু বেশিরভাগই তার শ্বশুর বাড়িতেই থাকেন, কাল ভেদ্রে যখন এ বাড়িতে আসা হয় তখনই কেবল তার রুমে মানুষদের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রত্যয় নিজেও আমেরিকা থেকে বছর অন্তর ছাড়া দেশে ফেরে না, যার ফলস্বরূপ মুরব্বী দুজন ছাড়া পুরো বাড়িটা শূন্যই থাকে বলা চলে।
প্রত্যয়ের আব্বু আম্মু অমায়িক মানুষ। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি নিয়ে অনুর মন গহীনে যে অযাচিত আতঙ্কারা ঘুরে বেড়াতো, চোখ বুঝলেই শ্বশুরবাড়ি নামক জায়গাটাকে